নমস্কার, গ্লোব টিভির কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি করার একটাই উদ্দেশ্য হলো আপনাদেরকে ভালো রাখা, আর আপনাদের ভালো থাকা ও ভালো রাখার দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি। আশা করি নতুন করে তার সম্পর্কে আর বলার কোনো অবকাশ রাখে না, কারণ আপনারা জানেন কল্পতরু অনুষ্ঠান কাকে কেন্দ্র করে। উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে, অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়। সাহিত্যে এমএ বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট এবং জ্যোতিষ মহাগৌরব। এই বছর সুব্রতদা এইচবিটি থেকে জ্যোতিষ মহাগৌরব 2024 সম্মানে ভূষিত হয়েছেন। আর সবসময় একটা কথা বলে থাকি, যোগ্য মানুষ যোগ্য সম্মান পাবেন, এতে আশ্চর্যের কি আছে। এবং সুব্রতদা সেই জায়গাটা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গেই দখল করে নিয়েছেন জ্যোতিষ জগতে, কারণ সুব্রতদার প্রতিকার কথা বলে, কারণ সুব্রতদার প্রতিকার হলো 100% বিজ্ঞান সম্মত। সুব্রতদা প্রতিকার করেন সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে। আর আরেকটি কথা যেটা জানিয়ে রাখি, অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ যে সেন্টার রয়েছে তার আরো একটি শাখা কিন্তু শিলিগুড়িতেও খোলা হয়েছে। আর আজকে সুব্রতদা আলোচনা করবেন মূলত বাস্তু নিয়ে। অনেক সময় আপনারা ঘাবড়ে যান যে যদি বাস্তুতে কোনো সমস্যা থাকে তাহলে কি যিনি বাস্তুবিদ তাকে একদম ডেকে নিয়ে এসে বাড়িঘর দেখিয়ে তারপরে কি এটা বোঝা যায়? কিন্তু না, সুব্রতদা যে পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে থাকেন, অর্থাৎ সম্পূর্ণ চক্রমের বিভিন্ন শাখা রয়েছে তার ওপরে ভিত্তি করেও কিন্তু, অর্থাৎ সম্পূর্ণ চক্রমের মাধ্যমে আপনার জন্মছক বিচারের করে সেখান থেকেও কিন্তু সুব্রতদা অনায়াসেই বার করে দিতে পারেন যে আপনার জীবনের সমস্যা কি বাস্তু থেকে আসছে। তার জন্য কিন্তু বাস্তু ভিজিটের দরকার পড়ে না। আর কিভাবে এই সম্পূর্ণ চক্রম দ্বারা সুব্রতদা অনায়াসেই বাস্তু দোষ প্রতিকার করেন বা বাস্তু দোষকে খুঁজে বার করেন, সেই সম্পর্কে আজকে দাদা বিস্তারিত আলোচনা করবেন। এবং আপনারা যারা আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি সুব্রতদার সঙ্গে কথা বলতে চান তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই জ্যোতিষ মহাগৌরব সুব্রত চক্রবর্তীকে। স্বাগত সুব্রতদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভি সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার নিয়মিত অনুষ্ঠান দেখে চলেছেন গ্লোব টিভিতে প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে এবং অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এছাড়া যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখতে ভালোবাসেন, যারা মিস করে যাচ্ছেন, আপনারা আপনাদের স্মার্টফোনে গিয়ে ইউটিউবে গিয়ে অথবা ফেসবুকে গিয়ে গ্লোব টিভির যে পেজ রয়েছে অথবা আমার নামটি সার্চ করে কিন্তু অনুষ্ঠানগুলোকে ফলো করতে পারেন। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গ্লোব টিভির সমস্ত টেকনিশিয়ান দাদা ভাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, কর্তৃপক্ষের শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই হচ্ছে নতুন আলোচনা এবং নতুন বিষয়। অনুষ্ঠানের শুরুর প্রথমেই দিদি বলে দিয়েছে যে আজকে আলোচনা হতে চলেছে আমাদের বাস্তু নিয়ে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে অনেকে বলেন যে আপনার বাস্তুগত সমস্যা রয়েছে। এবার আমরা সাধারণত একজন জন্মকুণ্ডলী বা ন্যাটাল চার্ট দেখেও কিন্তু তার বাস্তুগত সমস্যা রয়েছে কিনা তার আভাস আমরা বুঝতে পারি। সাধারণত আমরা দুটো দিক কেন আমরা অনেকগুলো জায়গা থেকেই বুঝতে পারি। প্রথমত, আমরা যখন জন্মকুণ্ডলী বা আপনারা রাশিকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী যেটা বলে থাকেন সেই অংশে অনেক সময় কিন্তু বাস্তুগত সমস্যা ধরা পড়ে। সাধারণত আমরা বাস্তুর জায়গাকে নির্ণয় কোথা থেকে করি না, আমাদের চতুর্থ ভাব থেকে, সুখ স্থান থেকে, বা অনেক সময় আমরা করে থাকি আমাদের দ্বিতীয় ভাব থেকেও কিন্তু দেখতে পাওয়া যায় যে আমাদের বাস্তু কিরকম অবস্থায় রয়েছে। কিন্তু সেটা সব দিক থেকে হয়তো বোঝা সম্ভব না, আমরা কিছুটা বুঝতে পারি। এবার কারো জন্মকুণ্ডলীতে যদি আমরা দেখতে পাই সম্পূর্ণ চক্রমটা যখন আমরা দেখব, এই সম্পূর্ণ চক্রমের কতগুলো ভাগ রয়েছে। যেমন ধরুন, কারো ক্ষেত্রে আমাদের এই যে 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, অভিজিৎ নক্ষত্রের কার্যকারিতাও রয়েছে আলাদাভাবে। তাদের মধ্যে যদি দেখতে পাওয়া যায় আমাদের বিশেষ করে অভিজিৎ নক্ষত্রের সঙ্গে যদি সম্পূর্ণ চক্রমের
অভিজিৎ নক্ষত্রের সঙ্গে যদি সম্পূর্ণ চক্রমের লগ্নপতি, দ্বিতীয়পতি, চতুর্থপতির সঙ্গে যখন ষষ্ঠ ভাবের কানেকশন হয়ে থাকে, তখন আমরা বুঝতে পারি সেই জাতক জাতিকার বাস্তুদোষ রয়েছে। কারণ আমরা সবসময়তেই বলি যে লগ্ন, দ্বিতীয়, চতুর্থের সঙ্গে যখন ষষ্ঠ ভাব সংযোগ করছে, তাহলে সেখানে কিন্তু বাস্তুভাব ইন্ডিকেশন করছে। এবং সেখানে আমাদের দেখতে হবে যে তখন আমরা ধরে নিতে পারি যে ধরুন কারো ক্ষেত্রে লগ্ন, দ্বিতীয়, চতুর্থের সঙ্গে ষষ্ঠের সংযোগ রয়েছে, আমি তার দেখতে পাচ্ছি বাস্তুগত সমস্যা রয়েছে। এবার অনেকে প্রশ্ন করে থাকবেন যে দাদা আমার কোন দিকে পার্টিকুলার সমস্যা হচ্ছে, কোন দিকটা হতে পারে, যে আমার তো বাস্তুর কোন জায়গাটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা সবসময়তেই ষষ্ঠ ভাবের জায়গাটাকে দেখতে হবে যে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহকেও সে কোন দিকে অবস্থান করছে। অর্থাৎ যদি দেখতে পাওয়া যায় যে তার অংশ, আমরা তো দেখবেন যে আমরা 4টে অংশ ভাগ করে থাকি, ডিগ্রিগতভাবে 4টে অংশ ভাগ করছি। অর্থাৎ নক্ষত্রের যারা দেখবেন জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন, তারা দেখবেন নক্ষত্রের 4 পাদও হয়, 4টে পাদ গণনা করা হয় কোন অংশে পড়েছেন, যে 4টে অংশের মধ্যে বা 4 পাদের মধ্যে কোন পাদ অংশে তিনি পড়েছেন সেই নক্ষত্রটা। যদি দেখতে পাওয়া যায় কারো প্রথম অংশে ষষ্ঠ ভাবের অধিপতি থাকে, তাহলে সেই জাতক জাতিকার ক্ষেত্রে উত্তর দিক অথবা উত্তর পূর্ব কোণ কিছুভাবে ড্যামেজ হতে পারে। যদি দেখতে পাওয়া যায় ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বিশেষ করে দ্বিতীয় অংশের মধ্যে অবস্থান করছে, তাহলে সবসময় সেটাকে আমরা কিন্তু তার উত্তরের যে অপোজিট সাইডটা আমরা কিন্তু দেখবো তার দক্ষিণ ভাগটা। অর্থাৎ সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিছুভাবে দক্ষিণ দিক অথবা দক্ষিণ পূর্ব দিক অথবা দক্ষিণ পশ্চিম দিকে কোনো সমস্যা থাকতে পারে। কোনো জাতক জাতিকার ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অংশ যদি তৃতীয় ভাবের সঙ্গে থাকে, তাহলে কিন্তু আমরা সবসময়তেই কিন্তু পূর্ব দিকটাকে দেখাশোনা করি। অর্থাৎ উত্তর যেরকম দেখলাম আমার প্রথম অংশে, দ্বিতীয় অংশে দেখবো তার ঠিক অপোজিট দক্ষিণ অংশ, আমরা তৃতীয় অংশে যখন দেখবো তখন সেটা দেখবো আমরা পূর্ব অংশে। অর্থাৎ পূর্ব দিকে কিছুভাবে তার ড্যামেজ থাকবে যখন তৃতীয় অংশে থাকবে, আর ঠিক তার যখন চতুর্থ অংশে পড়ে যাচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, তখন কিন্তু তার পশ্চিম অংশে কোনো কিছু সমস্যা থাকতে পারে। এটা কিন্তু একটা গুঢ় তথ্য বললাম। এবার এর মধ্যে অনেক ভাগ থাকে, এই 4টে অংশের মধ্যে দেখা যাচ্ছে তার ডিগ্রি কিভাবে রয়েছে। অর্থাৎ 30 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে 4টি অংশের সঙ্গে যখন সে নক্ষত্র পেয়েছে, সেই নক্ষত্র কিছুভাবে 10 ডিগ্রির নিচে অবস্থান করছে, হয়তো প্রথম অংশ, তাহলে তার উত্তর দিক ড্যামেজ হচ্ছে। এবার উত্তর দিকে যখন তার 10 ডিগ্রির মধ্যে থাকছে, তিনি কিন্তু বিশেষ করে তার উত্তর দিকে কোনো কিছু টয়লেট থাকতে পারে, উত্তর পূর্ব অংশ বা উত্তর দিকে কোনো কিছু বাসস্থান এমনভাবে তৈরি হলো, বা উত্তর দিকে তিনি এমনভাবে এমন কিছু জায়গা বা জঞ্জাল বা জলস্থান এমনভাবে রেখেছেন, সেখান থেকে তার সমস্যা আসতে পারে। অর্থাৎ তার আলাদা আলাদা ভাগ রয়েছে। এটা গেল তার প্রাথমিক পর্যায়। যখন আমরা একজন জাতক জাতিকার এই অংশগুলোকে দেখে তার দেখতে পাচ্ছি যে তার পার্টিকুলার এই জায়গাটা তার ড্যামেজ, কিন্তু আমাকে আরো কিছু পারফেকশন দরকার, আমাকে আরো পারফেকশন তার ভিতরে ঢুকতে হবে। সেই পারফেকশনটা যখন খুঁজতে যাব, তখন আমাদের যে চার্টটিকে নির্ণয় করতে হয়, সেটা আপনারা অনেকের যারা দেখবেন জন্মকুণ্ডলী করান, সেখানে তাদের বিশেষ করে যারা দেখবেন যে লাইফ কুষ্টি যারা করিয়েছেন, বা মহাদশার যে বিভিন্ন ধরনের যে গাছ কুষ্টিগুলো থাকে, আগেকার দিনে দেখবেন যে লম্বা রোলিং যে কুষ্টিগুলো থাকে, তাদের ক্ষেত্রে দেখা থাকে একটা অংশ দেখবেন ষড়বল বলে। যদি আপনারা যদি দেখে থাকেন যে ষড়বল চক্র, সেই ষড়বল চক্রের অনেকগুলো কিন্তু দিক ভাগ থাকে, যেমন উচ্চ বল, সপ্তবর্গীয় বল, দিনরাত্রীয় বল, ঠিক আছে, দ্রেক্কান বল, দ্রেক্কান অধিপতি বল, স্থান বল, দিক বল। এই যে দ্রেক্কান অধিপতি বল এবং সেই সঙ্গে হচ্ছে স্থান বল এবং দিক বল, এই তিনটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থাৎ দ্রেক্কান বল, স্থান বল এবং দিক বল। কারো জাতক জাতিকার ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় তার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ প্রথম অংশে পড়েছে, তাহলে তার আমরা দেখলাম উত্তর দিকটা ড্যামেজ হয়েছে। কিন্তু উত্তর দিকে পার্টিকুলার কোন অংশে কেন ড্যামেজ হলো, তখন কিন্তু ষড়বল চাটে চলে যাব। তার ষড়বল চাটে যদি দেখতে পাওয়া যায় তার দ্রেক্কানের অধিপতি গ্রহের আমরা ওখানে 9টা গ্রহের সারণী নির্ণয় করব। 9টা গ্রহ কি কি রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, যে কেতু, আমরা যে সারণীও যদি সারাই যে কিভাবে আমাদের গ্রহের সারণী পড়ে, সেখানে আমাদের প্রথমেই আসবে কিন্তু কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি এবং বুধ। এই সারণীটাকে আমরা পর্যায়ক্রমে সাজাচ্ছি এবং এইভাবেই কিন্তু আমাদের দশাটাকে চলে। অর্থাৎ দশা সারণী যখন চলে, যখন কারো দেখা যাচ্ছে কেউ কেতুর মহাদশায় জন্ম, কেতুর মহাদশা যখন চলছে, তারপরে কিন্তু তার আসবে কি শুক্রের মহাদশা।
তাহলে এই যে এরকম ভাবে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, এইভাবে কিন্তু আমাদের দশা সারণী চলে বা গ্রহের সারণী এইভাবে অবস্থান ঘটে। তাহলে সেখানে তার দ্রেক্কান বল চার্টে যদি দেখতে পাওয়া যায় তার ষষ্ঠ ভাবের প্রথম অংশ ড্যামেজ রয়েছে, সেই ষষ্ঠ ভাবের প্রথম অংশের মধ্যে কোন গ্রহটি পড়ছে, সেখানে আমরা কি করব না, আমাদের দেখবেন আমার যারা প্রেসক্রিপশন দেখেছেন সেখানে একটা দেখবেন চার্ট করা থাকে তত বিশ্ব বিলিঞ্চি চক্রম, বা অনেকে বলে থাকেন নবতারা চক্রম, বা নবতারা চক্রম থেকেও কিন্তু বোঝা যায়। এই নবতারা চক্রমের আমাদের সবসময় প্রথম যেটা থাকবে দেখবেন জন্ম। জন্ম মানে কি, আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেই নক্ষত্রের সংখ্যা একটা বসানো থাকে, নবতারা চক্রের প্রথম স্টার্টিং হয়, এবং সেখানে তার কোন মহাদশা, অর্থাৎ দেখা গেল যে কোনো জাতকের জন্ম হয়েছে 1 নম্বর নক্ষত্রে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, নক্ষত্রের অধিপতি গ্রহকে না কেতু, তাই তো? তাহলে সেখান থেকে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরী, সাধক, বধ, মিত্র এবং অতিমিত্র, এবং সেখান থেকে এই যে বধ, পত্তরী এবং অতিমিত্র, এই যে কম্বিনেশনে আমাদের দেখতে হবে কোন দ্রেক্কানে সেই জাতক জাতিকার জন্ম হয়েছে। সেই দ্রেক্কানের অধিপতি গ্রহ যদি কিছু ভাবে, সেই দ্রেক্কানের অধিপতি গ্রহ কিছু ভাবে যদি ক্ষেম, পত্তরীর মধ্যে পড়ে থাকে, সেই জাতক জাতিকার ক্ষেত্রে বাস্তুগত সমস্যার সমাধান সহজে কিন্তু করা সম্ভব নয়। অর্থাৎ সে দীর্ঘদিন ধরে সেই বাস্তুর মধ্যে নেগেটিভিটি এত পরিমাণে পাবে, সেখান থেকে তার বাস্তু কারেকশন করা যথেষ্ট মুশকিল হয়ে যায়। দেখবেন আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যারা হয়তো একটু পুরনো বাড়ির মধ্যে অবস্থান করেন, বা তাদের পরিবারে এমন একটা জায়গা তৈরি হয়েছে সেখানে তারা পরিবারগতভাবে কখনো কিন্তু উন্নতি সাধন করতে পারেন। এরকম দেখা যাচ্ছে তার ঠাকুরদাদা প্রচন্ড পরিমাণে কষ্ট করেছেন, বাবা প্রচুর পরিমাণে কষ্ট করেছেন, এবং তিনিও নিজে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করছেন। অর্থাৎ তার দ্রেক্কান অধিপতি গ্রহ নবতারা চক্রমের সাধক, বধ বা মিত্র, এই যে পত্তরের কম্বিনেশনে দ্রেক্কান চার্টের যে কম্বিনেশন সরোবরের মধ্যে তার দ্রেক্কানের অধিপতি পত্তরীর নক্ষত্রের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে সেই জাতক জাতিকার কখনো বাস্তুগত সমস্যা থেকে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারবেন না। এবার এখানে অনেকে প্রশ্ন থাকে যে দেখবেন যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা চলছে, যে মানে বহুদিন ধরে, মানে দেখা যাচ্ছে তার বাবা প্রচুর পরিমাণে কষ্ট করে যাচ্ছেন, ছেলেও করছেন, পরবর্তী প্রজন্ম কষ্ট করছেন, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম একটা কষ্ট দারিদ্রতার মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছে, সেখান থেকে তাদেরকে বের করে আনা যথেষ্ট মুশকিল। কিন্তু তাদের যদি কিছু ভাবে দেখতে পাওয়া যায় যে স্থান বল বা সরবলের মধ্যে একটা অংশ হচ্ছে স্থান বল, এই স্থান বলের যে অংশটাকে যদি আমরা তার মিত্র যে রাশি থাকে, অর্থাৎ দেখবেন নবতারা চক্রমের যে মিত্র এবং অতিমিত্র, এই মিত্র সংযোগ যদি ভালো থাকে তাহলে সে মিত্র সংযোগের নক্ষত্রের অধিপতির প্রতিকার করতে হবে। ভালো করে বুঝবেন ব্যাপারটা। যদি কারো জাতক জাতিকার ক্ষেত্রে সরবলের মধ্যে স্থান বল মিত্র নক্ষত্রের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, তাহলে সে মিত্র নক্ষত্রকে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা হয়, সেই জাতক জাতিকা কিন্তু বাস্তুদোষ থেকে অনেকভাবে বেরিয়ে আসতে পারবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় আমরা কিন্তু একটা ন্যাটাল চার্ট দেখে তার বিচার বিশ্লেষণ করলাম, তার পাশাপাশি আমাদের যদি প্রয়োজন হয় আমরা কিন্তু সেই ব্যক্তিবর্গের বাড়ি ভিজিট করতে পারি, অথবা তার যে বাড়ির যে প্ল্যান রয়েছেন প্ল্যানটাকে যদি আপনি সঠিকভাবে নিয়েছেন, কারণ আপনি প্ল্যান আনুন আর নাই আনুন, আপনার জন্মকুণ্ডলী কিন্তু সরবল চার্টের কম্বিনেশন আপনাকে বলে দেবে এই অংশ থেকে আপনার বাস্তুগত সমস্যাটা আসতে চলেছে, বা এই বাস্তুগত সমস্যাটা কিন্তু জন্য আপনার এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তাহলে সেইটাকে নিবারণ করার জন্য আপনাকে দেখতে হবে যে আপনার স্থান বলের মিত্র নক্ষত্রটা কি, সে মিত্র নক্ষত্রের সরবলে কত ডিগ্রি প্রাপ্ত হয়েছে, সে মিত্র নক্ষত্র আদৌ কোনো প্রতিকার প্রতিবিধান করা যাবে কিনা, সেই মতো তাকে যদি তার বাস্তু মেটাল থেরাপি, কারণ আমার বাস্তুর অনেক রকম রেমেডিয়াল গাইডলাইন রয়েছে, মেটাল থেরাপি নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে মেটাল থেরাপি আমরা সাধারণত 3টি ভাগে করে থাকি। আমি আজকে একটু বলে দিই যারা অনুষ্ঠান দেখেন, মেটাল থেরাপি আমরা 3টি ভাবে করে থাকি। একটা হচ্ছে কাউকে বডিতে ধারণ করানোর ব্যাপার থাকে, মানে আপনি নিজে হয়তো ধারণ করতে পারবেন। একটা থাকে হচ্ছে আপনার পার্টিকুলার বাস্তুতে কোনো জায়গায় যেখানে ড্যামেজ রয়েছে সেই অংশে আমরা কিন্তু দেওয়ালের মধ্যে সেটাকে প্রতিস্থাপন করে থাকি। আর আরেকটা পদ্ধতি থাকে আপনার যে নিজের ঠাকুর ঘর রয়েছে সেইখানে আমরা কিন্তু একটা বাস্তু মেটাল থেরাপি দিয়ে থাকি। 3টে পদ্ধতিতে আমরা মেটাল থেরাপি করে থাকি বাস্তুর রেমেডিয়াল গাইডলাইনের জন্য। তাই যারা মনে করছেন যে আপনার বাস্তুগত সমস্যা রয়েছে কিনা, আপনি কিন্তু ভালো করে এই কানেকশনগুলোকে একটু বিচার বিশ্লেষণ করবেন।
আমার মনে হয় আমার আলোচনাটা আপনারা অনেকে বুঝতে পেরেছেন। আরো আমি সরবল নিয়ে বাস্তবে আলোচনা করব। কোন বন্ধু এসেছেন কথা বলবেন? একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে কল্পতরুর অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আচ্ছা, মেয়ের নামটা বলুন। হ্যাঁ, কি রায়? বুঝতে পারলাম না নাম। জন্ম তারিখ হচ্ছে 19। আপনি নামটা পরিষ্কার করে বলুন, আমরা নামটা বুঝতে পারলাম না। রায়টাই তিতলি রায়। তিতলি রায়, ওকে বলুন। এবার বলুন। 1995। হ্যাঁ 19/7/1995। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সকাল 9টা, কলকাতা। সকাল 9টা, কলকাতা। হ্যাঁ, ওই তো না, ওই কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছি আর বিয়েটা। কেরিয়ার আর বিয়ে। সুব্রতদার অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ, এনার তো প্রোগ্রামটা একটু অন্য ধরনের হয় না, সাধারণ যে জ্যোতিষীরা বসেন তার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের। একদমই তাই, ধন্যবাদ। হ্যাঁ, যেভাবে বলেন, ধন্যবাদ আপনাকে। আমরাও একটুখানি শিখে নিতে পারি। একদম, এটা শিক্ষামূলক অনুষ্ঠান। একদম, আমি সবসময় চাই যে দেখুন আপনি যে কথাটা বললেন না, এই কথাটাই কিন্তু আমার দেখবেন পরবর্তী ক্ষেত্রে আমার ইন্সপিরেশন বলতে পারেন, আমার চলার পথকে আরো বেশি ভালো জায়গা করে দিতে পারে। কারণ আমি মনে করি কি বলুন তো, যারা আমার অনুষ্ঠান দেখেন, যে জ্যোতিষ মানে যে এমন নয় যে আপনাকে ভয় দেখাবো। জ্যোতিষের একটা কি বলবো ট্যাবও করে রাখা হয়েছে তো ব্যাপারটাকে, যে আমাদের কাছে আসা মানেই। হ্যাঁ, একদম একদম একদম, আমি ওটাই চাই। একদম। তো এই যে একটা জ্যোতিষ নিয়ে মানুষের মধ্যে একটা ভীত ধারণা রয়েছে, ভয় রয়েছে, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে আজকে যে জায়গায় বসবাস করছি বা যে যুগে আমরা অবস্থান করছি, সেই যুগে আমাদের বিজ্ঞানকে নিয়ে চলা এবং যুক্তি দিয়ে চলাটা অত্যন্ত প্রযোজ্য। তো সেই জায়গাটাকে যদি আমরা গুরুত্ব না দিই, আমরা যদি এখনো সেই প্রথাগত পদ্ধতি, সেই গড্ডলিকার মধ্যে দিয়ে এগিয়ে চলি, তাহলে কিন্তু আমরা কিন্তু আর এগিয়ে যেতে পারবো না, আমাদের সাবজেক্টটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবো না। যাই হোক, আপনার মেয়ের সম্বন্ধে জানতে চাইছেন তিতলির। তো তিতলির জন্মবারটা ছিল বুধবার। ওর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, ওর রাশি হচ্ছে মীন রাশি, নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, নক্ষত্র অধিপতি হচ্ছেন বুধ, অষ্টমী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। এগুলো জানা ছিল নিশ্চয়ই? এইগুলো জানা ছিল। আচ্ছা, তিতলির কেরিয়ার নিয়ে কি একটু জানতে চাইছেন? বিবাহ নিয়ে। আচ্ছা, কেরিয়ারের ক্ষেত্রে একটু বলে রাখি যে তিতলির জন্মকুণ্ডলী যথেষ্ট ভালো। ওর বৃহস্পতিটা রেট্রোগেড রয়েছে, শনিটা রেট্রোগেড অবস্থাতে রয়েছে, মানে বক্র অবস্থাতে। তিতলি কিন্তু যথেষ্ট পরিশ্রমী মেয়ে এবং কর্মজীবনে যথেষ্ট ভালো সাকসেস পাবে। কিন্তু ওর ক্ষেত্রে একটা সমস্যা যেটা রয়েছে, ওর মধ্যে কিন্তু প্রচন্ড রাগ এবং জেদ রয়েছে। মানে ও যেটা নিজের মনে করবে যে আমি যেটা মনে করব ঠিক, তো সেটা ঠিক, সেখানে কেউ কিছু। একদম, এই যে একগুয়ে কথাটা বললেন, এটা হচ্ছে কি নিজে যেটা মনে করবে ঠিক সেটাই ঠিক। ওর কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু এখানে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি যে দেখবেন এর কেরিয়ার ভালো থাকলেও কোথাও গিয়ে বর্তমানে এই সময়ে কাজের ক্ষেত্রে কিন্তু যতটা ভালো পারফরমেন্স করা উচিত সেই জায়গাটা কিন্তু পাচ্ছে না। বুঝতে পেরেছেন? মানে কাজের জায়গায় যতটা ভালো পারফরমেন্স করা উচিত, ভালো জায়গায় থাকা উচিত, সেক্ষেত্রে কিছুটা কিন্তু বাধা আসবে। কিন্তু তিতলির কেরিয়ার ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো জায়গায় হবে, কারণ ওর ক্ষেত্রে শনিচন্দ্রের এই যে সংযোগটা, অনেকে বলবেন শনিচন্দ্রের সংযোগ ছন্ন ছাড়া যোগ, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের বাধা যোগ বলবে, কিন্তু এই যে শনিচন্দ্রের সংযোগ বৃহস্পতির ঘরে অবস্থান করছে মীন রাশিতে, এইটাকে কিন্তু একটা ভালো সাকসেসের জায়গা দিয়ে দেবে। এবং আমি ওর সম্পূর্ণ চক্রমে যেটা দেখতে পাচ্ছি, নবমপতির জায়গা যথেষ্ট ভালো, একাদশপতি যথেষ্ট ভালো, কিন্তু ওর ষষ্ঠের সঙ্গে লগ্নপতির একটা সংযোগ রয়েছে। এই ষষ্ঠের সঙ্গে লগ্নের সংযোগ থাকা মানে তিতলি কিন্তু শারীরিক অসুস্থতায় ভুগতে পারে, শরীর স্বাস্থ্যগত সমস্যা থাকবে, ওর ঠান্ডা লাগার ধাত, ওর গাইনোলজিক্যাল কিছু সমস্যা, ওর জয়েন্ট পেন্টের কোনো কিছু প্রবলেম, বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো কিন্তু হতে পারে। কিন্তু আমি ফোকাস করব ওর কেরিয়ারে। কেরিয়ার জায়গাটাকে মাসে একটু ভালো করে গুরুত্ব দেবেন। এই মেয়েটির মধ্যে যথেষ্ট ভালো ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই ট্যালেন্টের কোথাও গিয়ে বহিঃপ্রকাশ হতে গিয়ে অনেক বাধা আসবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ কেরিয়ার ডেভেলপমেন্ট ভালো, কিন্তু এখন বর্তমানে কোথাও যদি কাজকর্ম করে থাকে সেখানে কিন্তু ভালো কোনো কিছু পাবে না। হ্যাঁ, কাছে এখানে কিন্তু দেখবেন এই যে বললাম ওর জায়গাটা রয়েছে, কিন্তু ওর পারফরমেন্স কোথাও গিয়ে যেন একটা বাধা বিঘ্নতা তৈরি হবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমি যদি মনে করি যে এই যে শনিচন্দ্রের সংযোগটা বৃহস্পতির ঘরে রয়েছে, এটা যথেষ্ট ভালো, কিন্তু ওর ঠিক তার পাশের ঘরে মেষ রাশিতে কেতু অবস্থান করছে, অর্থাৎ কেতু ষষ্ঠপতি হয়ে
আমাদের লগ্নপতিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে সম্পূর্ণ চক্রমে। কেতুর প্রতিকারটা যদি করিয়ে রাখতে পারেন, তিতলির কেরিয়ার ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো হবে। এবং ও কিন্তু কর্মের খুব চূড়ান্ত, প্রাইভেট সেক্টর থেকে কর্মের খুব ভালো জায়গায় যাবে, বুঝতে পেরেছেন? এখন যে বাধা বিঘ্নতা পাচ্ছে, মানে ধরুন ও খাটছে যে তা নয়, কোম্পানিতে রয়েছে, কিন্তু ওই যে পারফরমেন্সের প্রবলেম আসবে কোথাও। প্রাইভেট সংস্থা তো একটু প্রেশার থাকে, কিন্তু ওর এই কেতুর কম্বিনেশন ষষ্ঠ লগ্নপতিকে অনেক ড্যামেজ করছে। এই জায়গাটাকে একটু আপনি দেখবেন, যদি পারেন তিতলিকে পরবর্তী ক্ষেত্রে ভালো অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং করিয়ে একটা কেতুর প্রতিকার করিয়ে রাখবেন, তাহলে দেখবেন এই মেয়েটি একটা কেরিয়ার ডেভেলপমেন্টে খুব ভালো জায়গায় যাবে। ঠিক আছে, অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সুব্রত তাকে দেখাবেন, সুব্রত দার সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। দেখুন তার জন্য স্ক্রলে দাদার ফোন নাম্বার দেওয়া রয়েছে 9831707058 এবং 9874207060। দাদার চেম্বার রয়েছে সোমবার শ্যামবাজার ফরিয়াপুকুরে, মঙ্গল ও রবিবার গড়িয়ায়, বুধবার দুর্গাপুর বর্ধমান, বৃহস্পতিবার ব্যারাকপুরে 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায় বিকেল 4টে থেকে 6টা এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজারে। এছাড়াও প্রতি মাসের 8 থেকে 14 তারিখ আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্ন ভান্ডার জুয়েলার্সে, এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্ন ভান্ডার জুয়েলার্সে। এছাড়াও দাদার নতুন চেম্বার হয়েছে পূর্ব মেদিনীপুর এগরা এবং পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতে। যারা সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠন করতে চাইছেন তারাই যোগাযোগ করবেন। দাদা চলে যাচ্ছি আলোচনায় মেটাল থেরাপি নিয়ে। মেটাল থেরাপি নিয়ে বলছিলাম, বাস্তুর এই যে ষড়বল নিয়ে আলোচনা করছি, যখন যাদের ক্ষেত্রে বাস্তুগত সমস্যাটার কোনো ষষ্ঠ ভাবের কোন নক্ষত্র অংশ পড়েছেন সেটা আপনারা বুঝতে পেরেছেন, যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। তাহলে আমি পার্টিকুলার যখন যে জায়গায় যাচ্ছি, আমি দ্রেককানকে নিয়ে বললাম যে দ্রেককানের ক্ষেত্রে মিত্র নক্ষত্রের সঙ্গে যদি সঠিক প্রতিকার করা যায় তিনি একটা ভালো জায়গা পেতে পারেন। এরপর দেখবেন আমাদের স্থান বল বলে একটা থাকে। আমাদের স্থান বলের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় তৃতীয় ভাবকে সবসময় ভালোভাবে দেখি, অর্থাৎ জন্ম, সম্পদ এবং বিপদ। এই যে বিপদ নক্ষত্রের সঙ্গে স্থান বলের যখন সংযোগ ঘটে থাকে, সেই জাতক জাতিকার দুটো জায়গা থেকে খুব নেগেটিভিটি আসে। একটা হচ্ছে কি ঈশানকোণ এবং অগ্নিকোণ। ঈশানকোণ এবং অগ্নিকোণ, তাহলে আমরা বলছি কি নর্থ ইস্ট, সেখানে কিছুভাবে তার ষষ্ঠপতির প্রথম অংশ ড্যামেজ হতে পারে, অর্থাৎ উত্তর ভাব ড্যামেজ হতে পারে, নতুবা তার কিছুভাবে কিন্তু দ্বিতীয় অংশ ড্যামেজ হতে পারে, অর্থাৎ দক্ষিণ অংশের দিকে। তাহলে তার স্থান বল থেকে যখন আমরা তার তৃতীয় অংশকে দেখব, অর্থাৎ জন্ম, সম্পদ, বিপদ নক্ষত্রের ক্ষেত্রে এই বিপদ নক্ষত্র কিভাবে রয়েছে তাকে দেখতে হবে, এবং সেটি কোন নক্ষত্র বা তার অধিপতি গ্রহ কে রয়েছেন সেটাকে দেখতে হবে। যদি সেই অধিপতি নক্ষত্র বা অধিপতি গ্রহ কিছুভাবে নৈসর্গিক শুভ গ্রহ হয়ে থাকে, ভালো করে বুঝবেন এখানে নৈসর্গিক, ধরুন কারো ক্ষেত্রে হয়েছে হয়তো জন্ম হয়েছে কেতু নক্ষত্রে, তাহলে কেতু নক্ষত্র তার জন্ম নক্ষত্র, দ্বিতীয় নক্ষত্র তার সম্পন্ন নক্ষত্র হচ্ছে কি ভরণী নক্ষত্র, অশ্বিনী ভরণী কৃতিকা নক্ষত্র চলে যাচ্ছে তার হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ নক্ষত্র, তার অধিপতিকে কৃতিকা নক্ষত্রে রবি। তাহলে রবি কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে। তাহলে সেই জাতক জাতিকার ক্ষেত্রে রেমেডিয়াল পার্ট করা কিন্তু যথেষ্ট টাফ। এবার এখানে কিন্তু একটা প্রশ্ন থাকবে, দাদা বাস্তু মেটাল থেরাপি কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়? না। অর্থাৎ আপনার ক্ষেত্রে স্থান বল দেখতে হবে, যে স্থান বল আপনার ক্ষেত্রে তৃতীয় নক্ষত্রের মধ্যে, অর্থাৎ বিপদ নক্ষত্রের কোন জায়গায় রয়েছে, তিনি নৈসর্গিক শুভ না নৈসর্গিক অশুভ। যদি নৈসর্গিক শুভ হয়ে থাকে আপনি বাস্তু মেটাল থেরাপি দ্বারা সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন, কিন্তু যদি আপনার সেখানে নৈসর্গিক অশুভ নক্ষত্র থাকে আপনি বাস্তুর প্রতিকার করুন না কেন, সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন না। অর্থাৎ সবার ক্ষেত্রে রেমেডিয়াল যে গাইডলাইন করলেই আপনি ভাগ্যের পরিবর্তন পেয়ে যাবেন, তাহলে হয়তো মানুষ সব জায়গায় সবকিছুকে পেয়ে যেত। কোথাও গিয়ে আপনার রেমেডি সাপোর্ট করছে কিনা সেটাকে দেখার জন্য ভালো করে কিন্তু এই বলগুলোকে দেখতে হয়। এই স্থান বলে পর আরেকটা বল থাকে দিক বল। এই দিক বলের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পদ নক্ষত্রকে দেখব। এই সম্পদ নক্ষত্রে কিন্তু আপনার রেমেডিয়াল গাইডলাইন করা যায়, কারণ আপনার সম্পদ নক্ষত্র আপনার জমি সংক্রান্ত ব্যাপারকে বাঁচাতে পারে, কারণ তিনি দ্বিতীয় পতি।
তাহলে আমরা সবসময়তেই কিন্তু যখন মেটাল থেরাপিতে করে থাকি আমরা কিন্তু ওই দিকবলটাকে কিন্তু ভালো করে গুরুত্ব দিয়ে থাকি, যে আপনার কোন দিকবলের অর্থাৎ সম্পন্ন নক্ষত্র কিভাবে আপনাকে আপনার সম্পত্তিগত কারণ বা আপনার জমি সংক্রান্ত বিষয়কে বা আপনার বাস্তুগত সম্পত্তিকে কিভাবে রক্ষা করতে পারে, সেখান থেকে আপনার কর্ম, আপনার সন্তানের বিবাহ, টোটাল যা বাধাগুলো হচ্ছে সেখান থেকে আপনি গাইডলাইন পেতে পারেন। আমি আশা করি বাস্তুর জায়গাটাকে নিয়ে কিছুটা বলতে পেরেছি সরবল নিয়ে। আমি হয়তো নেক্সট এপিসোডে আরো ভালো করে আলোচনা করব। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ সুব্রত, আপনাকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে হয়তো ডিটেইলস কোনো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।